আজকে আপনাদের শোনাবো বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে ভারতের হস্তক্ষেপের কথা। ভারত কিভাবে কাদের মাধ্যমে কলকাঠি নেড়ে নিজের পছন্দের লোক ও দলকে ক্ষমতায় আনে তার কিছু প্রামাণিক দলিল রয়েছে এ আলোচনায়। বাংলাদেশের রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন বিভিন্ন বাহিনীর মধ্যে লোক বসানোর পরও ভারত বিরোধী আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়েছে ভারত। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হন ভারত নিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতারা। এ পরিস্থিতিতে ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। बांग्लादेश में दिखाया, इस पर आप क्या कहेंगे? बहुत ही दुर्भाग्यपूर्ण है, इससे उनको बचना चाहिए। और जहाँ तक पड़ोसी देशों का प्रश्न है, पड़ोसी देशों के साथ हम अपने रिश्ते बेहतर बनाकर रखना चाहते हैं। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় বাংলাদেশে 18 মাসের মধ্যে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে পরোক্ষ বিতর্কে জড়িয়ে পড়েন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। ডিসেম্বরে ঢাকা সফর করেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন তিনি। কিন্তু সে সফরের সময় অঘোষিতভাবে 1 ঘণ্টা কোথায় ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব এ নিয়ে প্রশ্ন তোলে ঢাকার বিভিন্ন দৈনিক। প্রকাশিত খবর অনুযায়ী 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্র একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার। এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বৈঠক ভারতীয় আধিপত্যবাদের নতুন নাটকের শুরু বলে মনে করেন বিশ্লেষকরা। এ নাটকের আংশিক পাণ্ডুলিপি প্রকাশ পায় ২০২৫ সালের মার্চে। ২১ মার্চ এক ফেসবুক পোস্টে অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সুনির্দিষ্টভাবে তিনি বলেন, সেনানিবাস থেকে ১১ মার্চ দুপুর 2:30 এক বৈঠকে তাদেরকে এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। পরে সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয় যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপাতত এ প্রসঙ্গ রেখে বাংলাদেশের ২০০৮ সালে নির্বাচনী পরিস্থিতিতে চোখ বুলিয়ে আসা যাক। আওয়ামী লীগের নৈরাজ্যের মুখে সে সময় সেনাপ্রধান মইনু আহমেদ ও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়, ভারতের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির হস্তক্ষেপে ২০০৮ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। প্রণব মুখার্জি তার কোয়ালিশন অব ইয়ার্স বইতে লিখেছেন, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ ভারত সফরে যান। তখন প্রণব মুখার্জির সাথে একটি বৈঠক হয়েছিল মইনু আহমেদের। ওই বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান তার কাছে চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন। প্রণব মুখার্জি জানাচ্ছেন, মইনু আহমেদের আশঙ্কা ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় এলে তাকে চাকুরিচ্যুত করা হবে, কিন্তু মইনু আহমেদের চাকরির দায়িত্ব ব্যক্তিগতভাবে নিয়েছিলেন প্রণব মুখার্জি। ২০০৯ সালের জুন মাসে জেনারেল আহমেদ অবসরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবাসী হয়েছেন। ২০০৮ সালে মইনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বাধীন সে নির্বাচনে অবিশ্বাস্যভাবে 108% ভোট পেয়ে ভূমিধ্বস বিজয় পেয়ে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তারপরের ১.৫ দশক ভোটারবিহীন নির্বাচন আর নির্বাচনবিহীন সরকার গঠন হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের বড় কারণ হয়ে দাঁড়ায়।
2024 সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয় যে গত 1.5 দশকের সব হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্রযন্ত্রের সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কোনো কোনো দল রাজনৈতিক মতৈক্য ও সংস্কার অস্বীকারের নানা দাবি তুলছে। বিশ্লেষকরা মনে করেন এর পেছনে রয়েছে ভেতর বাইরের সেসব শক্তির ইন্ধন, যারা বিতর্কিত 108% ভোট জুগিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। তবে কি ওই কথাই ঠিক যে উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না, এ কথা বলে হুমকি দাতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে? তাহলে কি বারবার স্বৈরাচারী হাসিনারা ক্ষমতায় ফিরে আসবে আর ছাত্র জনতাকে রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে?